আজকের নাটক এখানেই ইতি। রচনা ও প্রযোজনা সরকার মমতাজ উদ্দিন। নাট্যানুষ্ঠান এখানেই ইতি। তুই ঠিকই বলেছিস, হতাশা বলে আমি কিচ্ছু বুঝি না। অন্তরা, অন্তরা, আসছি দাদু। এই তুই বস, আমি দাদুকে ম্যানেজ করে আসি। অন্তর, বাবা তস হয়েছে না। তুই এসেছিস? একেবারে তোমার সামনে, বলো কি বলবে। এই যে, এই দেখ, পত্রিকাটা পড়ে দেখ। নে। পত্রিকা আমি পড়ি না। হ্যাঁ, পত্রিকা তুই পড়িস না? না, পত্রিকা খুললেই দেখা যাবে কেউ স্বামী থেকে বঞ্চিত হয়ে অসহায়ের মতো জীবনযাপন করছে, না হয় হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি। অন্যায় কিছু হলে তার জন্য আইন আছে। আইনের হাতকে শক্তিশালী করতে হলে সমাজকে এগিয়ে আসতে হবে, সমাজকে সচেতন করতে হবে। এর জন্য কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। সেটাই আমরা কজনা চেষ্টা করছি। ভালো, খুব ভালো। তবে আমি বলছিলাম কি? এই দেখ, বাংলাদেশের ছেলের কৃতিত্ব, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। বঙ্গ সন্তানকে ধন্যবাদ। হুম? আসি দাদু, হুম? ও ঘরে আমার বান্ধবী বসে আছে। যত দিন যাচ্ছে অন্তরার মধ্যে দেখতে পাচ্ছি পরিবর্তন। বাবা, হ্যাঁ? আপনার চা। ও, মনে হয় কিছু ভাবছিলেন। বসো বৌমা। ভাবছিলাম তোমার মেয়ের কথা। কেন, ওর আবার কি হলো? অপূর্বর ছবি পত্রিকায় এসেছে। সে তো আমি জানি। সেটাই অন্তরাকে দেখাতে চেয়েছিলাম। আর অপূর্বর সঙ্গে ছোটবেলায় ওর বিয়ে ঠিক হয়ে আছে সে কথাটাও জানাতে চেয়েছিলাম। কিন্তু ও আমাকে কোনো পাত্তাই দিল না। ও যেন ঠিক আগের মতো নেই বৌমা। এসব তো আপনার জন্য। আমার জন্য? অতি আদর দিয়ে মাথায় তুলেছেন, মাথা থেকে নামাতে একটু কষ্ট হবেই তো। হ্যাঁ, অকালে ওর বাবা মারা গেল। আমার জীবনে যেন নেমে এলো অমনিশার অন্ধকার। ওর মুখের দিকে তাকিয়ে আমার জীবনের আনাচে কানাচে আলোয় আলোয় ভরে গেল। আমি খুঁজে পেলাম নতুন জীবনের সন্ধান। বাবা, আমি ভুলে গেলাম আমার অতীতকে। আমি দাদা হয়ে অন্তরাকে বাবার স্নেহ ভালোবাসা দিয়ে লেখাপড়া শিখিয়ে ওকে বড় করলাম। আমি ছাড়া ওকে আর আদর দেবার কে আছে বৌমা? কিন্তু কিন্তু বাবা, সামাজিকতা বলে একটা কথা আছে তো। ছোট্ট একটা জেলা শহর, এখানে সবাই একে অপরকে জানে চেনে। ও যা করছে আমার ভালো লাগে না বাবা। বিয়েটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে বৌমা। অপূর্ব দেশে ফিরতে আর মাত্র কদিন। এর মধ্যেই বিষয়টা ওকে জানাতে হবে এবং আগ্রহ সৃষ্টি করতে হবে। আর এ কাজটি তোমাকে করতে হবে বৌমা। তাহলেই তো হয়েছে বাবা। ও কি আমাকে কোনো মূল্য দেয়, নাকি কোনো কথা শোনে? এভাবে চুপ করে থাকলে তো হবে না বৌমা, চেষ্টা করতে হবে। বৌমা, বলুন বাবা। অন্তরার বান্ধবী ওই মেয়েটির কি যেন নাম মনে করতে পারছি না। আরে ওই যে এবার অন্তরার সঙ্গে বিয়ে পাশ করলো, ভালো রেজাল্ট করেছে। ও ও বাবা, হ্যাঁ, অনন্যার কথা বলছেন? অনন্যা। মেয়েটি এলে আমার সঙ্গে দেখা করতে বলুন। ওর সঙ্গেই তো অন্তরা পাশের ঘরে গল্প করছে। যাক, ভালোই হলো। ও যেন একটু দেখা করে যায় আমার সঙ্গে। ঠিক আছে বাবা, আমি বলবো। মা, মা, আসছি। আসতে হবে না মা, প্লিজ 2 কাপ চা পাঠিয়ে দাও। কিছুক্ষণ আগেই না চা খেলাম। চা না খেলে কি আর গল্প করে মজা আছে? হুম। এই বল, খোলা জানালার দিকে তাকিয়ে কি ভাবছিলি? কখন? এই লুকোনোর চেষ্টা করবি না। দাদুর ঘর থেকে এসে দেখি তুই উদাস মনে জানলার দিকে তাকিয়ে আছিস। তোদের বাড়িটা কিন্তু খুব সুন্দর। দক্ষিণে কি সুন্দর খোলামেলা। আমি বলছি ভাবছিলি কি? ওই খোলামেলা দৃশ্য দেখে আমার গ্রামের কথা ভাবছিলাম। জানিস, কি? যার পবনে মুগ্ধ নিকুঞ্জের সঙ্গীত, বৃক্ষে অমৃত,
নির্ঝরে জননীর স্তনধারা, হুম, গগনে মুক্ত বিহঙ্গ, কৃষকের ধান্য ভরা প্রাঙ্গণ, সতীর মুখ ভরা হাসি, মাতার বুক ভরা স্নেহ, ভুলতেই পারি না। ও বাবা, একেবারে কাব্যি। তবে সজনী, একটা কথা কিন্তু গোপন করে গেলে। প্রিয়তম, শ্রান্তি দূর করো। অনুপম জীবন আমার, কেন এত ভালোবাসা দিলে? ভালোবাসলাম, তুমি আজ কত দূরে, আমি বিরহ বেদনা। আহ অন্তরা! লজ্জায় মুখ লাল হয়ে গেল। না, অনুপম আমার মামাতো ভাই, আমার ভালোবাসা নয়, মায়ের আদর। যে মাকে আমি শৈশবে হারিয়েছি, মায়ের স্নেহ ঠিক আজ মনে নেই, তবু যেন মাঝে মাঝে তার সে মৃদু সকরুণ স্নেহ, উচ্ছ্বলিত ঘুম পাড়ানিয়া গান মনে পড়ে। অতীত বর্ষগুলোর কুচ্ছুটিকা দিয়া দুরাগত বংশীধ্বনির মতো ভেসে আসে। সেই মায়ের দেয়া ওয়াদা, অনুপমের সঙ্গে আমার বিয়ে হবে। বাঙালি মেয়েদের ওই একটাই দুর্বলতা, আমরা তো বাঙালি নাকি? তবে আমাকে দিয়ে ওই বিয়ে টিয়ে সম্ভব নয়। তুই যাই বলিস, বিয়ে একটা প্রহসন মাত্র। না, প্রকৃত সেখানেই জীবন। আমি মনে করি কারাগার। অন্তরা, তুই কি জেতার জন্য তর্ক করছিস? তা যদি হয় আমার বলবার কিছু নেই, আর তা যদি না হয় বলবো নিজেকে নিয়ে গভীরভাবে ভাবতে। আমার চেয়ে তুই কম বুঝিস না। চলি রে। যাবে কোথায় মা? তোমার দাদু তোমার সঙ্গে কি যেন বলতে চান। আহা, এখনই উঠতে হবে না, চাটা খেয়ে নাও। দেখা না করে কিন্তু যেও না মা, বৃদ্ধ মানুষ মনে কষ্ট পাবে না। না না না, তা হয় কি করে? অবশ্যই দেখা করে যাব। তাহলে আমি তোমার দাদুকে বলে রাখছি। ঠিক আছে খালাম্মা। আমাকেও যেতে হবে? তোর কথা কিছু বলেনি। তোকে যে দাদু কি বলবে সে আমি জানি। কি বলবে? আর বলিস না, অবসর জীবন, কাজ নেই, শুধু বসে বসে পত্রিকা পড়া। আর তার মনের মতো যদি ওই পত্রিকায় কিছু লেখা থাকে তাহলেই হয়েছে। মানে? মানে বুঝলি না? না। বিষয়টা সবাইকে অবগত করার জন্য পাগল হয়ে যান। এই যে কিছুক্ষণ আগে আমাকে ডাকলো না, ওরকমই কিছু একটা দেখাতে। তোকে হয়তো তাই দেখাবে। বিষয়টি তুই অবহেলা করছিস? তা নয় তো কি? তুই বল না, কোথায় কোন ছেলে ভালো রেজাল্ট করেছে সেটা সবাইকে ডেকে পত্রিকা খুলে দেখানোর কোনো মানে হয়? হয়তো মানে আছে, যা তুই আর আমি বুঝতে পারছি না। ও মা, মনে হচ্ছে বিজ্ঞ বুড়োদের মতো কথা বলছিস। হ্যাঁ, বয়োজ্যেষ্ঠ যারা তারা অভিজ্ঞ। তুমি তুমি হাসছো দাদু? সবই তো শুনলে, এখন বলো কি করা যায়। আসলে যা সত্য প্রকৃত, সেখান থেকেও দূরে সরে আছে। সেটাই তো বলছি। আমি যতদূর জানি, অন্তরার তুমি প্রিয় বান্ধবী, তুমি একমাত্র ওকে বোঝাতে পারবে। জানি না কতটুকু পারবো, তবে চেষ্টা করব দাদু। তোমাকে যে চেষ্টা করতে হবে দাদু ভাই। আমি বলছি তো, কোনো ত্রুটি হবে না। হয়তো সময় লাগবে, কারণ কারণ? কারণ বিষয়টি সম্পূর্ণ ওর মন মানসিকতার বিরুদ্ধে। মানে? সে সিদ্ধান্ত নিয়েছে জীবনে বিয়ে করবে না। বিয়ে নাকি প্রহসন মাত্র, বিনা অপরাধে কারাগার ভোগ। এটা কোনো যুক্তি হলো? জীবনের সার্থকতা সংসার। কে বোঝাবে বলুন? ও যা বোঝে তাই করে। ওকে অতি স্নেহ মমতার স্বাধীনতা দিয়ে আমি ভুল করেছিলাম। তাই আজ জীবনের সায়ানে দাঁড়িয়ে মান সম্মানের জন্য কতই না ভাবনা ভাবতে হচ্ছে আমাকে। দাদু, মনে হয় কিছু ভাবছেন? আহ? মনে হয় কিছু ভাবছিলেন। ভাবনা আজ আমাকে তাড়া করে ফিরছে, ঠিক যেন লাগাম ছাড়া ঘোড়ার মতো। আমার আমার কোন অভাব অনটন নেই, দুঃখ কষ্ট আমার চিন্তার বাইরে। শুধু একটাই ভাবনা, অন্তরাকে নিয়ে। কি বলবো দাদু, যা অতি সহজ স্বাভাবিক তাকেই ও জটিল করে সিদ্ধান্ত খুঁজতে আনন্দ পায়। ও বুঝেও যেন কিছু বুঝতে চায় না। দাদু, বলো দাদু ভাই। এই অস্বাভাবিকতার মধ্যেও ওর সুন্দর একটা মন আছে। সুন্দর মন? হ্যাঁ দাদু, সুন্দর মন।
ও চায় সুন্দর একটা সমাজ গড়তে, যেখানে মেয়েরা যোগ্য সম্মান পাবে, থাকবে কথা বলার অধিকার, যাকে বলে বাক স্বাধীনতার অধিকার। বাহ বাবা, খুবই সুন্দর। কিন্তু সেটা বিয়ে করেও তো হতে পারে দাদু ভাই। সে কথাটাই তো ও বুঝতে চায় না। আমার বিশ্বাস ও বুঝবে। বাস্তবতাকে কেউ কোনোদিন পাশ কাটিয়ে যেতে পারে না, কিন্তু তোমাকে আন্তরিক হতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে। সে আর বলতে। অনন্যা তোর হলো? আসছি। আসি দাদু। এসো। বৌমা, বৌমা। কি হয়েছে বাবা? অনন্যাকে সব বুঝিয়ে বললাম। কিন্তু অন্তরা বুঝলে হয়। ও তো আর মূর্খ নয়, বোঝালে ঠিকই বুঝবে। এ বয়সে কত রকম চিন্তা ভাবনা থাকে। আসলে এটা বয়সের দোষ। কোনটা ভালো কোনটা মন্দ এ বয়সে নির্ণয় করা বড় কঠিন। কিন্তু মা, বলুন বাবা। অন্তরার মা তুমি, তোমার ভূমিকা সবচেয়ে বড় ওকে সঠিক নির্দেশনা দেওয়ার ব্যাপারে। ও কি আমার কথা শোনে? শোনাতে হবে, সে ভাবনা তোমার। মাগো, তুমি বলো, আমি আর কত দিনই বা বাঁচবো? দেখতে দেখতে হাতে গোনা দিনগুলো সব শেষ হয়ে এলো। বাবা, আপনার খাবারের সময় হয়ে এলো। হোক, তুমি বসো মা। অপূর্বর সঙ্গে অন্তরার বিয়ের ইচ্ছে যখন প্রকাশ করেছিলাম, তখন ওদের খেলা ঘরের বয়স। আমি সবই জানি বাবা। কিন্তু জানো না অপূর্বকে, তাকে তোমার জানার প্রয়োজন আছে। আপনার পছন্দই তো আমার পছন্দ বাবা। তবু আমাকে বলতেই হবে, অপূর্ব এক চোরের ছেলে। চোরের ছেলে? কত ভাবেই না কত রকমের ঘটনা আমাদের আশেপাশে ছড়িয়ে আছে। অপূর্বর বাবা সেসব ঘটনার একজন। আশ্চর্য। আমি তখন পলাশপুর থানার ওসি। পুলিশ অপূর্বর বাবাকে ধরে আনলো। আমি তাকে কোর্টে চালান করে দেবার নির্দেশ দিলাম। কিছুক্ষণ পর অপূর্বর মা শিশু অপূর্বকে কোলে করে থানায় এলো। তারপর অপূর্বর মা আমাকে অনুনয় বিনয় করে বলেছিল, অপূর্বর বাবা চোর নয়, সাজানো ঘটনা। কথাগুলো বলতে বলতে বাবা চুপ করলেন কেন? বলুন। তারপরের ঘটনা মর্মান্তিক মা। অপূর্বকে হোস্টেলে রেখে লেখাপড়া শেখালাম। কিন্তু অপূর্বর বাবা? জেল হয়েছিল, মুক্তির পর আর খুঁজে পাইনি। হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, কামাল চৌধুরীর বাসা। ঠিক আছে, লাইনে থাকুন, ডেকে দিচ্ছি। কার টেলিফোন বৌমা? আপনার বাবা। ও, দাও। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে? অপূর্ব? ঢাকা থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বৌমা, বৌমা। এই তো বাবা। ও, ও, তুমি এখানে আছো? অপূর্ব ঢাকা থেকে টেলিফোন করেছিল, পলাশপুর যাচ্ছে, ওর মায়ের কবর জিয়ারত করেই এখানে আসছে। কিন্তু ওর তো আসবার কথা ছিল। ও এখানে এলেই সব জানতে পারবে। মায়ের স্নেহ দিয়ে ওকে বরণ করে নিতে পারবে তো বৌমা? অপূর্ব এলেই বুঝতে পারবেন বাবা। দাদু, দাদু, হ্যাঁ? দাদু, ওই দাদু। কিরে, কি হলো? কিরে হাসছিস কেন? হ্যাঁ সেই তো। বল কি হয়েছে? তার বলো না দাদু, অনন্যার না। হ্যাঁ? আহা, অনন্যা, দেখো তো, আরে বলবি তো অনন্যার কি হয়েছে? অনন্যার না, ওর বাবা মা না হ্যাঁ? ওকে বিয়ে দিয়ে দিয়েছে। তাতে হাসার কি হলো? সেটাই তো স্বাভাবিক। এই স্বাভাবিক ব্যাপারটা সবাইকে মেনে নিতে হয়। আমরাও তোর বিয়ে ঠিক করেছি। মা, তুই যা ভাবছিস, যা করছিস, পাগলেও তা করে না। ছেলেটি বিদেশ থেকে আজই আসবে। আশা করি ভালো ব্যবহার করবি। দাদু, হ্যাঁ? দাদু, মা এসব কি বলছে? মা জীবনের কথা বলছে। একে জীবন বলে না। তুই কি বলতে চাচ্ছিস? আমি স্বেচ্ছায় কারাগারে যেতে রাজি নই। কারাগার? হ্যাঁ তো কি?
হ্যাঁ, ঠিকই বলেছিস, কারাগার, যাকে বলে হৃদয়ের কারাগার। এই কারাগার থেকে মুক্তি পাওয়া যায় না দাদু ভাই। দুষ্টামি করো না দাদু। তোমরা যা ভাবছো এবং করছো হ্যাঁ হ্যাঁ, আমি তা মেনে নিতে পারছি না। যা প্রকৃত তাকে পাশ কাটিয়ে গেলে তাতে আপনজনদের শুধু অপমানই করা হয় না, ওদের মনে কষ্ট দেওয়া হয়। আর এমন একটা সময় আসবে তখন অনুশোচনা করেও এই ভুলকে শুধরানো যায় না। তুমি কি আমাকে শাসন করছো? তার পারলাম কোথায়? তোর বাবা মারা গেল তখন তোর বয়স 7 মাস। তুই হারালি তোর বাবাকে, আমি হারালাম আমার একমাত্র পুত্র সন্তানকে। বাবা হারানোর অনুভূতি তোর ছিল না, কিন্তু আমি, সে কথা তুই বুঝতে পারলে আমাকে এত বড় সাজা দিতিস না। দাদু, দাদু, আমি বলছিলাম এখন বুঝতে পারছি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি ঠিকই, কিন্তু কিন্তু জ্ঞান দিতে পারিনি। চলে গেল। মনে করেছে চোখের পাতা ভিজিয়ে আমার মনকে ভিজাবে। আমি আমার সিদ্ধান্তে অটল। তাই যদি হয় তোমাকে পালাতে হবে অন্তরা। কিন্তু কোথায় পালাবো? হ্যাঁ, আমি পালাবো। আমাকে পালাতেই হবে, এবং এই মুহূর্তে। অন্তরা, টেলিফোনটা ধর তো। এই মেয়েটার যে কি হয়েছে, এই দেখলাম এই নেই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি, দাঁড়াও মা, দেখছি। কে টেলিফোন করেছে বৌমা? অন্তরার এক বান্ধবী বাবা। ওকে তো বাইরে যেতে দেখলাম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ও বাইরে। না না, বলতে পারছি না কোথায় গেছে, আমাকে কিছু বলে যায়নি। বৌমা, বলুন বাবা। সে কি, কি হয়েছে বাবা, হাসছেন কেন? হাসবো না মানে তোমার মেয়ের কথা ভেবে হাসছি। কেন, ওর আবার কি হলো? মনে হয় সুমতি হয়েছে, আমাকে দেখে মাথা নত করে গেট দিয়ে বেরিয়ে গেল। সুমতি নয় বাবা, রাগ। হ্যাঁ? রেগে আপনার দিকে তাকায়নি। ওর হৃদয় এত পাষাণ, আমি আমার অনেক দুঃখের কথা ওর কাছে প্রকাশ করেছি, কেঁদেছিও, কিন্তু বাবা, না 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 না, আমি 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 ঠিকই আছি। আমি জানি জীবনে জয় পরাজয় আছে, জয় আছে আনন্দ, পরাজয়ের দুঃখ কষ্ট। এই বয়সে কষ্ট সহ্য করা বড় কঠিন বৌমা। বাবা বাবা, আপনি কখনো পরাজিত হতে পারেন না বাবা। ও এখন হয়তো বুঝতে পারছে না, বাস্তবতার কাছে অবাস্তবকে হার মানতেই হবে। তখন দেখবেন ও আপনার কাছে মাপ চাইবে। অন্তরা আমার কাছে মাপ চাইবে? তবে আর বলছি কি বাবা, হ্যাঁ আপনার জন্য জানিয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। শিয়ালের ডাক শুনে মনে হচ্ছে ওরা কান্না করছে। কোথাও আশ্রয় না পেয়ে আজ ওরা অসহায়ের মতো কাঁদছে। কি বন্যায় না হয়েছে, চারদিকে শুনো পানি আর পানি। মনে হচ্ছে দূরের গ্রামগুলো যেন পানিতে ভাসছে। খারাপ লাগছে, তবে তার চেয়েও খারাপ লাগছে একটা অজানা মানুষের সঙ্গে কেন যে এখানে উঠলাম। কিন্তু মনে হয় না তো লোকটা খারাপ। মনে হয় যেন কিছু ভাবছেন। হুম, না, বলছিলাম কিছু ভাবছেন। আপনি অযাচিত কথা বলেন কেন? সে কখন থেকে বকবক শুরু করেছেন? মনে হচ্ছে কোণে দেখতে এসেছেন। ওর 7 পুরুষের খবর নিতে হবে। আচ্ছা, আপনি কি করে আমার মনের কথাটা বুঝতে পারলেন বলুন তো? কি বললেন? আমি আপনার মনের কথা বলেছি? হ্যাঁ, কোণে দেখতে যাওয়ার কথাই ছিল। ভেবেছিলাম মায়ের কবর জিয়ারত করে সেখানে যাব, কিন্তু ব্রিজটা ভেঙেই সব লন্ডভন্ড হয়ে গেল। আপনিও তো বিপদে পড়ে গেছেন। কোথায় যাচ্ছিলেন? বিষয়টা আমার ব্যক্তিগত। আচ্ছা, আমি আমি আমার একটা ব্যক্তিগত কথা বলবো। আপনার, মানে আপনার তাকানো দেখেই বুঝতে পারছি আপনি আমার কথা শুনতে নারাজ। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এবার নিশ্চয়ই আপনি খুশি হয়েছেন। জি? আমি চলে যাচ্ছি।
কোথায়? ওখানে ব্রিজ ভেঙে বাসের মধ্যে অনেক মানুষ আটকা পড়ে আছে, সেখানে তাদের সঙ্গে গল্প করে রাতটা বেশ কেটে যাবে। হ্যাঁ, আপনার ভীষণ ঠান্ডা লেগেছে। খোলা আকাশের নিচে থাকাটা কি ঠিক হবে? উপায় কি? আপনাকে তো আর কষ্ট দেওয়া ঠিক হবে না। আমি কি সে কথা বলেছি? বাবাজি, বাবাজি, আপনাকে খাবার। আসুন, দরজা খোলা আছে। কে আপনাকে খাবারের কথা বলেছে? কেন খাবারের অর্ডার দিয়েছেন? চুপ করুন। ভদ্রলোক আমাদের অন্যরকম ভেবেছেন, আর এখন যদি অন্যরকম ভাবেন, বুঝতেই পাচ্ছেন, গণপিটুনি খাওয়া ছাড়া আর উপায় থাকবে না। একটা বাজে অসত্য অভিনয় করা আমার পক্ষে সম্ভব না। বিষয়টি অসত্য, সত্য তো আর নয়। লন, খাইয়া লন। খাবার সব ফুরাইয়া গেছে। বীজ ভাঙ্গা মানুষের ডল নামছে। বাবাজি, মনে কিছু করিয়েন না। বৌমা বুঝি রাগ করছে? না মানে, আমি বুঝবার পারি। আপনার ঘরটা বেশ সুন্দর। জানালায় তাকালে এই অপূর্ব প্রকৃতির সমারোহ। কিন্তু মা, আমার ঘরটা সুন্দর না। আজ তো আপনার অনেক আয় হয়েছে। হ্যাঁ, আমার তো কেউ নাই গো মা, তাই তেমন আয়ের দরকারও নাই। যতটুক পারি মানুষের সেবা করি। এই ঘরটায় আমি থাকতাম। আচ্ছা, আপনাকে বিপদ দেখা মনে মানলো না, দিয়া দিলাম। আপনি কোথায় থাকবেন? ভাঙা ব্রিজের গোড়ায় কত মানুষ আকাশের নিচে আছে, হ্যাঁ গো লগে রাতটা কাটিয়ে দিল। আপনার খুব ঠান্ডা লেগেছে। হ্যাঁ, হ্যাঁ, এই জ্বরও এসেছে। আপনি খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। আপনি? হ্যাঁ, খাওয়াটা আমার ঠিক হবে না। বারান্দায় বসে বসে রাতটা কাটিয়ে দেবো। লোকটাকে যতই দেখছি ততই অভিভূত হচ্ছি। ওর কোনো লোলুপ দৃষ্টি নেই, আর 10টা মানুষ থেকে ব্যতিক্রম। রাস্তায় আটকা পড়ে কি বিপদেই না পড়েছিলাম। অসৎ মানুষের দৃষ্টিগুলো আমাকে বিব্রত করছিল। ও আমার পাশে এসে না দাঁড়ালে হয়তো আমার বিপদও হতে পারত। আর আমি আমি সেই মানুষটাকে একটু সহানুভূতিও দেখাইনি। আপনি বোধহয় কিছু ভাবছেন। আপনি খাবেন না? না না, বলেছি তো এই অবস্থায় খাওয়াটা ঠিক হবে না। আপনি খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। আপনি আমাকে কি পেয়েছেন বলুন তো? আপনি অসুস্থ আর আমি খেয়ে শুয়ে পড়বো? হ্যাঁ, কিন্তু আপনি আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না। শ্রাবণ মাস, অবিরাম বৃষ্টি হচ্ছে। বারবার অন্তরার কথা মনে পড়ছে আমার। এইসব বৃষ্টি ঝরা দিনে অন্তরা আমার বুকে মাথা রেখে বলতো, দাদু, দাদু কবিতা শোনাও। আমি কবিতার ছড়ার বই পড়ে শোনাতাম। তখনও কত ছোট। বড় হয়ে ও একদিন আমাকে একটা কবিতা উপহার দিল। এই সেই কবিতা। বাবা, ও বৌমা, আপনার চোখে পানি? শ্রাবণ মাস, বাইরে তাকিয়ে দেখো মা, বৃষ্টি প্রকৃতিকে কেমন করে কাঁদাচ্ছে। হয়তো প্রকৃতির অশ্রু থেকে 2-1 ফোঁটা ছিটকে পড়ে আমার চোখের পাতা ভিজিয়ে দিয়েছে। বাবা, আপনি? অন্তরার লেখা কবিতা পড়ছিলাম মা। দেখো মা, দেখো, ও নিরন্ন নিরক্ষর মানুষকে কত ভালোবাসতো। ওর লেখাতেই তার প্রমাণ করে। দেখো দেখো, ও লিখেছে, আমার হৃদয়ের সব কবিতা এখন একাকার। লেখা হয়েছে এক উজ্জ্বল সকালের কবিতা। রক্তিম আলোর শিখা বুকে নিয়ে গভীর অন্ধকারে আমার প্রাণোচ্ছল কবিতা, নিরন্ন নিরক্ষর মানুষের কবিতা। জানি না আমার অন্তরা কোথায়, কি অবস্থায় আছে বাবা। কেঁদো না মা, কেঁদো না। আমি আত্মীয় স্বজন, ওর বন্ধু বান্ধবী কোথাও তো খোঁজ খবর নিতে বাকি রাখিনি। তবে কি বাবা আমার অন্তরাকে আর পাবো না? নিশ্চয়ই পাবো মা। আমি যখন ওজে ছিলাম কত ক্রিমিনালকে খুঁজে বের করেছি, আর অন্তরাকে খুঁজে বের করতে পারবো না? বৌমা, বলুন বাবা। অনন্যাকে কি বিষয়টি জানানো হয়েছে?
অনন্যা তো গ্রামে থাকে, মনে হয় ও সেখানে যাবে না। যাবে না মানে? আমার ধারণা ও সেখানে আছে। অনন্যার ওখানে আমাদের খবর নেওয়া প্রয়োজন। তা নয় নিলাম, কিন্তু অপূর্ব তো আজই আসবে, তাকে কি জবাব দেবেন? হ্যাঁ, সেটাই তো ভাবছি। জানি না বাবা, জানি না আমাদের এই ভাবনার অবসান কি হবে। কতজন কত রকমের কথা বলছে বাবা। খেতো না বৌমা, খেতো না। কান্নাই যে এখন আমার একমাত্র সাথী। তবু যে যাই বলুক, আমাদের অটল থাকতে হবে। কে এলো? কে এলো? অন্তরা, বাবা, আমার অন্তরা মনে হয়, আমার অন্তরা বুঝি বেরিয়ে এলো। অনন্যা, তুমি অন্তরা কি ফিরেছে খালাম্মা? তুমি কি করে জানলে অন্তরার ঘটনা? আমার এক বান্ধবী টেলিফোন করেছিল। আমি তো এখন টিচার্স ট্রেনিং কলেজে ট্রেনিং করছি, ওর টেলিফোন পেয়ে চলে এলাম। কে এসেছে বৌমা? অনন্যা বাবা। ও, কেমন আছেন দাদু? কেমন আছি, কেমন থাকতে পারি, সবই তো বুঝতে পারছো দাদু ভাই। ভেবেছিলাম অন্তরা তোমার ওখানে যেতে পারে, অন্তরা যে এমন একটা কাজ করবে কখনো ভাবতে পারিনি। কিন্তু করলো। ও একবার আমার মান সম্মানের দিকে তাকালো না। এই বুড়ো বয়সে কোথায় যাই, কি করি? দাদু, এভাবে ভেঙে পড়লে তো চলবে না। কি বা করার আছে আমার? আমি বলছিলাম কি, কি? পত্রিকায় একটা বিজ্ঞাপন দিলে কেমন হয়? তাতে হয়তো সন্ধান মিলবে, পরিচিতরা জানবে, সবাই কি বিষয়টি সহজভাবে নিতে পারবে? অন্তরাকে কি একটা ভালো বিয়ে দিতে পারবো? সে বিষয়ে এমন কি ভাবনা? ওর বিয়ে তো ঠিক হয়েই আছে। সে কারণেই তো বেশি ভাবনা মা। অত শত ভাবনা করার এখন কি সময় আছে খালাম্মা? এখন অন্তরাকে নিয়েই আমাদের ভাবনা চিন্তা। যে ছেলের সঙ্গে বিয়ে হবে সে তো বিলেতে। না মা, সে ছেলেটি এখন দেশে, আজই আমাদের এখানে আসবার কথা। কি যে হবে ভাবতেও পারি না। কি আর হবে? মান সম্মান ত্যাগ করে শেষ পর্যন্ত পত্রিকার আশ্রয় নিতে হবে। অজানা অচেনা এই মানুষটার কাছে আজ আমি পরাজিত। ওকে নিয়ে আজ আমার কত ব্যস্ততা, জীবনে কত স্বপ্ন ছিল, আশা ছিল, এই ব্যস্ততার কাছে সব যেন হার মেনে গেছে। নতুনের ছোঁয়া পেয়ে ভুলে গেছি পুরনো স্মৃতি। কেন যেন ওকে দেখে প্রাণে জাগে নবরাগী আনন্দময় জীবনের স্বপ্ন সুখ। আপনি? হ্যাঁ, আপনার কুড়িয়ে পাওয়া মেয়েটি। মাথায় হাত দিয়ে ঘুম ভাঙালাম। অপরাধ করেছি? হ্যাঁ, যে মেয়েটির সঙ্গে কথা বলতে পারতাম না, বিষাক্ত সাপের মতো ফনা তুলত, সে মেয়েটি আমাকে সেবা করছে, ভাবতেও আশ্চর্য লাগে। অমন করে কি দেখছেন? হ্যাঁ, ভাবছি। ভাবছেন? কি ভাবছেন? হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম। আপনার খুব কষ্ট হচ্ছে? কি যে বলেন, আমার আবার কষ্ট কিসের? আমাকে সেবা করছেন। আপনিও তো আমার জন্য অনেক করেছেন। মানবতা বলতে যা বোঝায় আমি তাই করেছি। আমিও হয়তো তাই করছি। কিন্তু কি? একটা অবাস্তব অসত্যের কাছে আপনাকে হার মানতে হয়েছে। মানে? মানে আমরা যা নই আপনাকে। আপনার স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে হচ্ছে, এই তো? আপনার খারাপ লাগছে না? একটিও না। ও আমার অভ্যেস আছে। এরকম অনেক মানুষের স্ত্রী হয়েছি, ঘর সংসার করেছি। কি বলছেন আপনি? ভয় পেয়ে গেলেন? ভাবছেন এক ছলনাময়ী নারীর খপ্পরে পড়েছেন, তাই না? না না, সেরকম ভাবা ঠিক হবে না। কলেজে যখন পড়তাম, বিশেষ অকেশনে নাটক করতাম। ও, মনে হয় পাকা অভিনেত্রী ছিলেন। তাই বুঝি মনে হয়? জানেন, কি? একবার কলেজের নবীনবরণ উৎসবে থিয়েটার করলাম। আজও সেই স্মৃতি ভুলতে পারছি না। কাহিনী নিশ্চয়ই প্রেমের ছিল। সেটাই তো বলছি। অজানা সুখের নেশায় অজানা ব্যক্তির হাতে হাত রেখে বিশ্বাসের সাথে নিরন্তর পথযাত্রা। তারপর? তারপর তারপর স্বপ্নের রেশমি আবরণী, কল্পনা ও বিশ্বাসের অদৃশ্য সুতায় গড়া
দুটি মনের প্রেমময় স্বর্গদান, যেখানে ভালোবাসা ছিল শর্তহীন, বিশ্বাস ছিল, আবেগ ছিল, বাস্তবতার ছোঁয়া ছিল, আশা ছিল পরম প্রাপ্তির। চলছিল চলছিল দিনগুলো খুব ভালো। সুখ যেন সুখ ছিল, সুখের মতো। চমৎকার গল্প। অভিনয় করে অনেক হাততালি পেয়েছিলাম, কিন্তু বিপদটা দাঁড়ালো তারপর। মানে? বাস্তবে আমাকে পাওয়ার জন্য সে কি কাকুতি মিনতি। তারপর নিয়তির নির্মম পরিহাস, আপনি সেই ছেলেটির ভালোবাসা প্রত্যাখ্যান করলেন। ঠিকই ধরেছেন। তবে সে প্রত্যক্ষিত হবার পর আমাকে একটা চিঠি লিখেছিল। কথাগুলো ছিল কবিতার ছন্দে। আমার আজও মনে আছে। বলবেন কি কি লিখেছিল? লিখেছিল, আমি আবারও জন্ম নিব, ছুঁয়ে দেখব ভালোবাসার দুরন্ত মন। তারপর তারপর সবাইকে বলবো উল্লাসে, আমি ভালোবাসা দেখেছি তার ভিতর বাহির খুঁটিয়ে খুঁটিয়ে। হ্যাঁ, আমারও হয়তো একটা চিঠি থেকে যাবে যখন আমি থাকবো না। যেমন ভোরের শিশির কিংবা হাঁসের গ্রীবার মতো হাসপাতালের শীতল কেবিন ঘুরে ঘুরে মৃত্যু যেমন ডাকে, তেমন ডাকবে সেই চিঠি। কি সব বলছেন না? উঠুন তো, টাওয়েলটা ভিজিয়ে আপনার মুখটা মুছিয়ে দে। আপনি আমার জন্য এত করছেন, এই ঋণ কি আমি কখন শোধ করতে পারবো? পড়ে যাচ্ছেন তো। সেটাই ভাবছি, সামান্য জ্বরে এত দুর্বল হয়ে গেলাম। হ্যাঁ, জ্বরে শরীরটা পুড়ে যাচ্ছে। এখানে কোনো ডাক্তারও পাওয়া যাবে না। চলুন, এক্ষুনি আমরা এখান থেকে ব্যাক করব। আমিও সেরকমই ভাবছিলাম। আমি আমি আর পাচ্ছি না, কিন্তু কোনো কিন্তু নয়, যা করবার আমি করব। মানুষটা ঘুমিয়ে আছে। কি সুন্দর মায়াময় মুখ, ওকে দেখে মায়ায় ভরে উঠে দেহ মন। জানি না ওর পরিচয়, তো যেন মনে হয় ও আমার কত কালের চেনা, কত আপনজন। ওকে রেখে চলে যাব সেটাও পারছি না। শুধুই মনে হয় ওই যেন এখন আমার একমাত্র অবলম্বন। ওর অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। ওর আপনজনদের কাছে খবর দেওয়া প্রয়োজন। পানি পানি দিচ্ছি, এই নিন পানি। কিছু খাবেন? না। না খেলে কি হবে? এই নিন, আঙ্গুরগুলো খেয়ে নিন। আবার টাকা খরচ করতে গেলেন কেন? ও নিয়ে আপনাকে ভাবতে হবে না। এখানেও মানে এই হাসপাতালেও তো হয়তো অনেক টাকা লাগবে। আমার কাছে 1000 খানেক টাকা হবে। আবার সে একই কথা। কই, খাচ্ছেন না তো? আঙ্গুরগুলো খেয়ে নিন। কি হলো, অমন করে তাকিয়ে আছেন কেন? হ্যাঁ, দেখছি কি? আপনাকে। জি? হ্যাঁ, জানেন, অনেক মেয়ে আমার সান্নিধ্যে এসেছে, অনেকে আমার বন্ধুত্ব চেয়েছে, কিন্তু ওরা সবাই যেন সীমিত একটা গণ্ডির মধ্যে শুধু নিজেদের অহমিকা নিয়ে বিভোর থেকেছে। আপনি তাদের মতো না, অনেক স্বতন্ত্র। একটা কথা বলবো? বলুন। আপনার কে কে আছে? আপনার ঠিকানা? আপন বলতে আমার কেউ নেই। একটা পরিচিত ঠিকানা ছিল, তাও আজ আর আমার হৃদয় বেলাভূমিতে উত্তাল হয়ে উঠতে পারছে না। আমার অনুভূতির তরঙ্গে হারিয়ে গেছে। কিন্তু আমি বলছিলাম, আমার তো বলা শেষ হয়নি। আমি আপনার পরিচয় জানতে চাইনি, প্রয়োজনও নেই। শুধু একটা অধিকার চাই। জি? অধিকার? অধিকার পাবো কি? জানি না ও কিসের অধিকার চায়। ডাক্তার বলেছেন ওকে রীতিমতো সেবা করতে হবে। কোনো রকম উত্তেজিত করা যাবে না, কোনো রকম যেন আঘাত না পায়। ওকে আমার মতোই, আমি যা বলতে পারছি না হয়তো তাই বলবে। ভালোবাসার অধিকার চাই। আমার মনে হয় আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। না না, তা হবে কেন?
আপনি বলুন না। আমি আমি হয়তো বাঁচবো না। এই আপনি কি বলছেন? ডাক্তার আপনার সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে বলেছেন আপনি ভালো হয়ে যাবেন। টাইফয়েড বুঝি ভালো হয় না? জানি না, তবে আমি যে কদিন আছি আমাকে একা ফেলে যাবেন না প্লিজ। আপনার পরিচয় আমার আর জানার প্রয়োজন নেই। জানতে চাই না আপনার নাম, শুধু অধিকার চাই আপনাকে মন বলে ডাকার। মন? কিন্তু কি? দূরের আকাশের মতো। জানি, উদার। খোলা আকাশের দিকে তাকালে অতৃপ্ত মন ভরে যায়, তাই আপনার দিকে তাকিয়ে থাকি। কিন্তু কি? সে আকাশে কখনো প্রদীপ্ত সূর্যের দীপ্তি, মুঠো মুঠো রোদ, কখনো মেঘের ঘন ঘটা, শ্রাবণের বর্ষণ, দিগন্তের বুকে সোনালি রোদের ঝলক দেখে কি ভাবা যায় যে আকাশ কখনো মেঘের কান্না ঝরাবে? কিন্তু তাই হয়। যে আকাশ আলোয় আলোয় ঝর্ণাধারা ঢেলে দেয়, সেই আকাশই আনে গহন মেঘের নিরন্ধ অন্ধকার। তাহলে কি ভাববো আমার জীবনের সবটুকুই সন্ধ্যা? সুন্দর আকাশে দীপালি মেঘের মেলা বসে, তারায় তারায় ভরে যায় আকাশ। দিনের ক্লান্তি কেটে যায়, হৃদয়ে জাগে স্বপ্ন সুখ। সন্ধ্যা অনেক আগেই নেমেছে মাটির পৃথিবীতে, তারায় তারায় ভরে গেছে আকাশ। আর আমি আমি হাসপাতালের প্রকোষ্ঠে শুয়ে শুয়ে শুধু ভাবছি, জানি না সেই সব নীল পরিবেশ দেখার মতো সৌভাগ্য আমার আর কোনোদিন হবে কিনা, জানি না। শুধু শুধু আপনি ভাবছেন। যতই দিন যাচ্ছে আরো বেশি করে ভাবনা আমাকে তাড়া করে নিয়েছে। যদি বেঁচেও যাই, আপনার সঙ্গে আর কোনোদিন দেখা হবে কিনা তাও জানি না। আপনি ঘুমান তো, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সুন্দর কণ্ঠ আপনার, আপনি গান গান। ঠিক আছে, আমি গাইছি, আপনি ঘুমান। মোরায়ার জন্মে হংস মিথুন ছিলাম, বাহ বাহ। ছিলাম নদীর চরে। দেখতে দেখতে কতগুলো দিন কেটে গেল, জানি না আমার অন্তরা কোথায় কিভাবে আছে, নাকি কোনো বিপদে পড়েছে, তাই বা কে জানে। মাঝে মাঝে রাগ হয়, আবার যখন ওর মায়া ভরা চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে, কান্নায় দু চোখ ভিজে যায়। বাবা, আপনার চা। ও, রাখো। বাবা, বলো বৌমা। আর কোনো খবর পেলেন? মানে আমি অন্তরার কথা বলছিলাম। সেটাই ভাবছিলাম রে মা। পত্রিকা বিজ্ঞাপন দিলাম, কেউ খোঁজ দিলে 1,00,000 টাকা দিব বলে ঘোষণাও দিলাম। থানা পুলিশকে জানালাম, কোথাও কোনো সন্ধান পাচ্ছি না। অভিমানী আমার ভালোবাসা স্নেহ মমতার কোনো মূল্যই দিল না রে মা। ভাগ্যের বিড়ম্বনা, নইলে কি আর এমনটি হয় বাবা? এ কান্নার সান্ত্বনা দিবার ভাষা আমার জানা নেই। কেঁদে কেঁদে মনটা যদি একটু হালকা হয়, সেটাই বোধহয় আমাদের এখন পরম পাওয়া। বাবা, আমি আমি জানি মা, দুঃখের অনলে দগ্ধিত হওয়া তোমার অন্তর আজ বড় অশান্ত। শুধু কি ওই চোখের পানিতে আগুন নিভানো যাবে না? আমি কি আর কম লাঞ্ছিত হচ্ছি? কত মানুষ কত রকমের অবাঞ্ছিত কথা বলছে, অসহ্য লাগলেও সহ্য করেই থাকতে হচ্ছে মা। ঠিকই বলেছেন বাবা।
কত মানুষ বাড়িতে আসছে যাচ্ছে, কেউ তামাশা করছে, কেউ বা সান্ত্বনা দিচ্ছে, কিন্তু কিন্তু আমাদের অন্তর জ্বালা কেউ কি ভাগ করে নিচ্ছে? না, নেওয়া যায় যায় না, যায় না মা। তাই হৃদয়ের ব্যথা বেদনাগুলো বোবা কান্না হয়ে অশ্রু ঝরা। ধৈর্য অশ্রু ধরুন, ঝরা। ধৈর্য ধরুন বাবা, ধৈর্য ধরুন। তুমি কি পারছো মা? জানি না বাবা, জানি না, আমি কিছুই জানি না বাবা। হ্যাঁ, আমরা কিছুই জানি না। এখন আমাদের কি করা উচিত, কি করব তাও জানি না। এখন ওই ধৈর্য শব্দটুকুই আমাদের একমাত্র সান্ত্বনা মা। বিপদ বলে কই আসে না বলেই ধৈর্য ধরার মানসিকতা মানুষ হারিয়ে ফেলে দাদু। বসো দাদু, বসো। এই বিপদের সময় তুমি পাশে আছো, সেটাও আমাদের কম সান্ত্বনা নয়। নইলে নইলে আজ আমাদের মুখে খাবারটুকু উঠতো না দাদু ভাই। অমন করে বলবেন না দাদু, এই যে আপনার স্নেহ মমতার বন্ধন। অনন্যা। দাদু, হ্যাঁ? দরজায় একটা লোক দাঁড়িয়ে আপনার সঙ্গে দেখা করতে চায়। কিন্তু আমি বলেছিলাম আপনার মন ভালো নয়। সে বলল সে নাকি দেখা করলে আপনার মন ভালো হয়ে যাবে। ঠিক আছে, আসতে বলো। বাবা, আপনি কি একটা কথা ভেবেছেন? কি? অপূর্বর আসার কথা ছিল না, হ্যাঁ? কিন্তু তো এলো না। আমার মনে হয় পত্রিকা অন্তরার হারানো বিজ্ঞপ্তি দেখে ও ওর মত পাল্টে নিয়েছে। এসব আমি কিছুই ভাবতে পারছি না মা। তবে আমাদের একটা সর্বনাশ হয়েছে, এটাই সত্য। দাদু, এই লোকটি এই লোকটি আপনার সাথে দেখা করতে এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো তুমি? সাপ, আপনি তাইলে আবু সুরের চিনবার পারছেন? বিনা দোষে জেল খাটলাম, জেল থেকে বাড়াইয়া জানবার পারলাম আপনার থানায় অজ্ঞান হইয়া আমার বউ মইরা গেছে। হের কোলে একটা পোলা আছিল, কত খোঁজ খবর করলাম, কোনো হদিশ পাইলাম না। কিন্তু আজ কেন এসেছো? টেহার লেখা 1,00,000 টেহা। মানে? এই যে পত্রিকায় আপনি বিজ্ঞপ্তি দিছেন। আপনি আমার অন্তরের খবর জানেন? না জান নাকি আর আইসি? আমার অন্তরা কেমন আছে? কিন্তু টাকাটা পামু তো? হ্যাঁ বাবা, বাবা আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, আমি টাকা নিয়ে আসছি। দাঁড়াও বৌমা, দাঁড়াও। অন্তরা তার ঠিকানায় পৌঁছে গেছে। কি বলছেন আপনি? হ্যাঁ, ঠিকই বলছি। হ্যালো। হ্যাঁ, কামাল চৌধুরী বলছি। হ্যালো। কে? কে? অন্তরা? অন্তরা? কাঁদছিস কেন রে দাদু? কাঁদছিস কেন? না 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 না, আমি কাঁদছি না, আমি কাঁদছি না। না দাদু, না, তুই কোনো অন্যায় করিসনি। হ্যালো, হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ, বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, তুই তুই কোনো চিন্তা করবি না, আমি এক্ষুনি আসছি। কোথায়, কোথায় আমার অন্তরা? একটা হাসপাতালে। বাবা, বাবা তবে কি আমার অন্তরা? সেখানে গেলেই বুঝতে পারবো। বোমা, তুমি তাড়াতাড়ি 20,000 টাকা নিয়ে এসো। অনন্যা, জি দাদু, তুমি ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। যাচ্ছি দাদু। তুমি আবার কোথায় যাচ্ছ? আমার আর থাইকা লাভ কি? টেহাটা আমার ভাগ্যে নাই। তা নেই, কিন্তু আমার কাছে আছে। টাকার চেয়েও তোমার অনেক বড় সম্পদ। দারুগা সাপ, আরে এখন সেসব বলার সময় কোথায়? বৌমা, জলদি করো। জি বাবা, আসছি। অনেকটা পথ পেরিয়ে আজ অজানা এক পথের বাঁকে দাঁড়িয়েছি। দুজন ঠিক যেন একই বৃত্তে বাঁধা, একই চেতনার ফসল নিয়ে। মিলন পথের প্রান্তে দাঁড়িয়ে আমি অনুভব করতে পারছি অদৃশ্য চাওয়াগুলো। স্বপ্নের সোনালি বাসর, পাপড়ি ছড়া এক সন্ধ্যা। আমি প্রতীক্ষার মেরুদণ্ড ছুঁয়ে শপথ করছি,
তোমাকে নিয়ে সাজাবো অন্য আরেক জীবন। জানালা খুলে বাইরের দৃশ্য দেখছেন? হ্যাঁ। হাসপাতালটা খুব সুন্দর, তাই না? পশ্চিম দিকে খোলামেলা, সূর্য কিছুক্ষণের মধ্যে অস্ত চলে যাবে। পশ্চিম আকাশ কি সুন্দর রাঙা হয়ে উঠছে, দেখতে পাচ্ছেন? পাচ্ছি। আমার মনে হয় আপনার মন ভালো নেই। আমার জন্য আপনি অনেক করেছেন। আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, তবে আমার চিকিৎসার জন্য যে টাকা খরচ করলেন আমি পরিশোধ করে দেব। জি। কি আপনি কাঁদছেন? পানিতে আপনার চোখের পাতা ভিজে গেছে। আপনি কি মানুষ? জানি না আপনার কি হয়েছে। আমি যদি কোনো ভুল করে থাকি মাফ করে দেবেন। আপনার ঠিকানাটা পাবো কি? কি করে বলি তুমি আমার ঠিকানা? মনে হয় কিছু ভাবছেন। ভাবনার তো আর কিছু নেই, আপনি এখন সুস্থ। আমার অসুস্থতাই বুঝি আপনার ভাবনা ছিল? আপনি কিছু বুঝতে পারেন না? আপনার কোনো অনুভূতি নেই? অনুভূতি সে তো মনের ব্যাপার। সেই অনুভূতি, হ্যাঁ সেই অনুভূতি থেকেই আপনার কাছে অধিকার চেয়েছিলাম, মন বলে ডাকার। হাসপাতাল থেকে বেরিয়ে কোথায় যাবেন? যেখানে যাচ্ছিলাম তার দোয়াতেই আপনাকে আশীর্বাদ রূপে পেয়েছিলাম জীবনে। কোথায়? তিনি কে? কার দোয়া? আমার মায়ের। মায়ের কবর পাশে দাঁড়িয়ে বলবো। কি বলবেন? বলবো, মা তোমার আশীর্বাদ আমাকে অধিকার দেয়নি মন বলে ডাকার, তাই তাকে ফেলে শুধু অশ্রু নিয়ে ফিরে এসেছি তোমার কাছে। আর আমি মায়ের কবরের পাশে দাঁড়িয়ে বলবো, মা আপনার ছেলে আমাকে বুঝতে ভুল করেছে, ওকে বলে দিন মা, ও যেন ওর ঠিকানা থেকে আমাকে বঞ্চিত না করে। মন, তুমি আমার সুখ স্বপ্ন, আমার হৃদয়। মন, হৃদয়। অন্তরা, অন্তরা! দাদু এসছে। দাদু? বারে, হাসপাতালের পাওনা টাকাগুলো দিয়ে যেতে হবে না? দাদুকে আমি ফোন করেছিলাম। অন্তরা, অন্তরা! ছাড়ো না, দাদু এসে পড়বে। অন্তরা! এই তো এখানে, এই কেবিনে। অন্তরা! দাদু। আমার 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 লক্ষ্মী সোনামণি। দাদু। তুই কেমন আছিস? তোর 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 কি হয়েছিল দাদু? আমার নয় দাদু, আমার নয়, ওর। ওর? হ্যাঁ। দাদু? অপূর্ব, তুমি? দাদু? আমার, হ্যাঁ, আমার দাদু ভাই। আরে আরে কাঁদছিস কেন রে? মনে হচ্ছে নিজের মাঝে নিজেকে হারিয়ে খুঁজছি। বোমা, 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 তুমিও কাঁদছো? এসো এসো আমার কাছে এসো, চোখের পানি মুছে ফেলো। বাবা। বোমা, বোমা, যার ধন তার কাছে আছে, আমাদের শুধু বরণ করে নেয়া। বুঝতে পারলাম না বাবা। বুঝতে পারোনি? আরে যার জন্য আমরা অপেক্ষায় ছিলাম, এই সেই অপূর্ব। ও থাক 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 বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো। আবু মিয়া, আবু মিয়া আবার কোথায় গেল? এখানে আছি দারোগা সাহেব। এসো, এদিকে এসো। তোমার 1,00,000 টাকা নেবে না? আর লজ্জা দিতেছেন কেন দারোগা সাহেব? আমার টাকার দরকার নাই। না না না, লজ্জা নয়, লজ্জা নয়। তোমার গচ্ছিত সম্পদ তুমি ফিরিয়ে নাও। কি বলছেন আপনি? কি বলছেন আমি বুঝতে পারছি না দারোগা সাহেব। তোমার মনে পড়ে আবু মিয়া, মৃত স্ত্রীর বুকে তোমার সন্তানকে রেখে জেলে গিয়েছিলে? মনে আছে, কিন্তু জেল থেকে ফিরে এসে তাকে কত খুঁজেছি, পাইনি। আমি তাকে মনের মতো করে মানুষ করেছি। দারোগা সাহেব? হ্যাঁ আবু মিয়া, হ্যাঁ, আমি তাকে মনের মতো করে মানুষ করেছি। এই এই সেই সন্তান, তোমার অপূর্ব। অপূর্ব, অপূর্ব, এ তোমার বাবা। বাবা? আমার বাবা? বাবা? খোকা, খোকা, আমার খোকা। বাবা, বাবা। বোমা, ওরা কাঁদছে। এ কান্না নয়, অশ্রুবিন্দুও নয়। ওদের চোখে ঝরছে লক্ষ লক্ষ সুখের মুক্তাদানা। এ দৃশ্য দেখেও যেন সুখ বাবা। অন্তরা, তোর মনে এই ছিল? শেষ পর্যন্ত বাস্তবতাকে মেনে নিলি, অথচ কত ঢং করে। অনন্যা, তোর কথাটা আজ আমার বলতে খুব ভালো লাগছে রে। কোন কথা রে? এটাই প্রকৃত। অন্তরা, দাদু, এই বুড়ো মানুষটাকে
আর কত কষ্ট দিবি দাদু ভাই? আর না দাদু, এখানেই ইতি। এতক্ষণ সরকার মমতাজ উদ্দিন রচিত এখানেই ইতি নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কামাল চৌধুরী, মনিরুল ইসলাম বাদল, নাজমা আফরোজা হাসান, অন্তরা কাজল রহমান, আবু মিয়া এ বি সিদ্দিক, অনন্যা ও অপূর্বার চরিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ ও নাজমা ফেরদৌস। সম্পাদনায় ইমদাদুল হক। আর নাটকটি প্রযোজনা করেছেন সরকার মমতাজ উদ্দিন।